নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। নয়াদিল্লির বুকে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের বাইরে রাখা যে বড় বড় ব্যারিকেড আর মেটালের সিকিউরিটি গেট এতদিন ধরে দাঁড়িয়েছিল, সেগুলোকে একটা বুলডোজার দিয়ে মুহূর্তে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? সাধারণ চোখে এটা হয়তো একটা সামান্য এনক্রোচমেন্ট সরানোর ড্রামা বা মিডিয়ার জন্য একটা দারুণ সার্কাস মনে হতে পারে। অনেকে বলছেন সীমান্তে নাকি বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু বিশ্ব রাজনীতি বা জিওপলিটিক্স কি এতটাই সহজ? নাকি এই সাধারণ বুলডোজার অ্যাকশনের আড়ালে লুকিয়ে আছে ভারতের এক মারাত্মক স্ট্র্যাটেজি? দিল্লি থেকে ইসলামাবাদ আর ওয়াশিংটন থেকে বেজিং, কেন হঠাৎ করে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং পাকিস্তানের পুরো এস্টাবলিশমেন্টের রাতের ঘুম উবে গেছে? ভারতের জল নীতি বদলে যাওয়া, কাশ্মীর নিয়ে আমেরিকার অবস্থান হঠাৎ করে বদলে যাওয়া, আর পাকিস্তানের ভেতরে শুরু হওয়া গৃহযুদ্ধ, এই সবকটা ঘটনা কি সত্যিই আলাদা, নাকি এটা একটা বিশাল বড় ব্লুপ্রিন্ট? আজ ভারতের এই নতুন আর আগ্রাসী চালের প্রতিটা স্তর আমরা খুলে দেখাবো। আসল খবরটি ঠিক কী? ঘটনার সূত্রপাত গত 17ই আগস্ট। পাকিস্তান অত্যন্ত গোপনে রাতের অন্ধকারে তাদের রাজধানীতে অবস্থিত ভারতীয় হাইকমিশনের বাইরের নিরাপত্তার ব্যারিকেডগুলো সরিয়ে দেয়। তারা দেখতে চেয়েছিল দিল্লির নরেন্দ্র মোদী সরকার ঠিক কেমন রেসপন্স করে। ভারতের তরফ থেকে অফিসিয়ালি ডিপ্লোম্যাটিক প্রোটেস্ট জানানো হলেও পাকিস্তান ভেবেছিল ভারত হয়তো নীরব থাকবে। কিন্তু ভুলটা তারা ঠিক সেখানেই করল। ঠিক 3 দিনের মাথায় ভরা দিনে একেবারে মিডিয়ার ক্যামেরার সামনে দিল্লি পুলিশ আর জেসিবির বুলডোজার পৌঁছায় পাকিস্তানি হাই কমিশনের দরজায়। মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দেওয়া হয় তাদের দেওয়া সমস্ত অবৈধ দখলদারি আর সিকিউরিটি ব্যারিকেড। কিন্তু এবার প্রশ্ন হলো, ভারত কেন ব্যাকফুটে না গিয়ে ভরা দিনে ক্যামেরার সামনে এত বড় একটা আগ্রাসী সিদ্ধান্ত নিল? পাকিস্তান কি সত্যিই ভারতের ধৈর্যের পরীক্ষা নিতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনলো? পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আজ কেন বাংকারে বসে ভারতের পদক্ষেপের জবাব খুঁজতে ব্যস্ত? আর সবথেকে বড় প্রশ্ন, ইউএসএ হঠাৎ করে কাশ্মীরের ওপর নিজেদের দৃষ্টিভঙ্গি বদলে ভারতের পক্ষে কেন ঝুঁকতে শুরু করলো? আসুন এবার আমরা ঢুকে পড়ি এই খবরের গভীর অ্যানালিসিসে। বিশ্ব কূটনীতিতে একটা কথা খুব প্রচলিত, টিট ফর ট্যাট, অর্থাৎ যেমন কুকুর তেমন মুগুর। পাকিস্তান ভেবেছিল তারা রাতের অন্ধকারে ভারতীয় হাই কমিশনের সিকিউরিটি সরিয়ে ভারতকে একটা মনস্তাত্ত্বিক চাপে ফেলবে। কারণ তাদের ধারণা ছিল ভারতের হিন্দুত্ববাদী সরকার হয়তো আন্তর্জাতিক নিয়মের কথা ভেবে নরম অবস্থান নেবে। কিন্তু আজকের ভারত আর আগের ভারত এক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, যে ভাষায় তোমরা কথা বলবে উত্তর ঠিক সেই ভাষাতেই পাবে। পাকিস্তান রাতের অন্ধকারে লুকিয়ে কাজ করেছে, আর ভারত দিনের আলোয় একদম ব্রড ডে লাইটে মিডিয়াকে সঙ্গে নিয়ে বুলডোজার নামিয়ে দিয়েছে। মেটালের গেট ক্র্যাশ করা হয়েছে, ফেন্সিং ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে আসল গল্পটা মোটেও এই লোহার ব্যারিকেড ভাঙার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আসলে ভারতের তরফ থেকে দেওয়া একটা হাই ভিজিবিলিটি ওয়ার্নিং মেসেজ। এমন ঘটনা কিন্তু ভারত এবারই প্রথম করছে না। মনে করে দেখুন, যখন লন্ডনে ইন্ডিয়ান হাই কমিশনের সামনে কিছু দুষ্কৃতী গিয়ে ভারতের তিরঙ্গা পতাকার অপমান করেছিল এবং ইউকে পুলিশ হাত গুটিয়ে দাঁড়িয়েছিল, ভারত কিন্তু চুপ করে বসে থাকেনি। তার ঠিক 48 ঘন্টার মধ্যে নয়াদিল্লিতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনের বাইরের সমস্ত সিকিউরিটি ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছিল। ব্রিটিশ হাই কমিশনের বাড়ির সামনের পুলিশ পাহারা তুলে নেওয়া হয়েছিল। একটা টাকাও খরচ না করে গোটা বিশ্বকে বার্তা দেওয়া হয়েছিল, আমাদের আঘাত করলে প্রতিঘাত সহ্য করার ক্ষমতা রেখো। পাকিস্তানের সঙ্গেও দিল্লি ঠিক এই একই খেলা খেলছে। কিন্তু এই ব্যারিকেড ভাঙার গল্পের পেছনে আসল যে মাস্টার স্ট্রোক লুকিয়ে রয়েছে তা হলো আমেরিকার আকস্মিক ইউটার্ন। দিল্লির বুকে বুলডোজার চলার ঠিক একদিন আগে ইউএসের অ্যাম্বাসেডর সরাসরি শ্রীনগরে যান। ডাল লেকে তিনি ঘুরে বেড়ান, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, জম্মু ও কাশ্মীর ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। অনুচ্ছেদ 370 বিলুপ্তি হওয়ার পর এই প্রথম কোনো আমেরিকান অ্যাম্বাসেডর একা কাশ্মীরে গেলেন এবং সেখান থেকে এমন বার্তা দিলেন। এর অর্থ কী? ওয়াশিংটন খুব জলদি কাশ্মীরের ওপরে থাকা তাদের ট্রাভেল অ্যাডভাইজারি তুলতে চলেছে। অর্থাৎ এবার থেকে আমেরিকান পর্যটকরা সরাসরি কাশ্মীরে ঘুরতে আসতে পারবেন। এই খবর শোনা মাত্রই ইসলামাবাদে প্যানিক ছড়িয়ে পড়েছে। পাকিস্তান 800 কিলোমিটার দূরে বসে হাঁসফাঁস করতে শুরু করে।
পাকিস্তান গত 80 বছর ধরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে একটাই গল্প বেঁচে, কাশ্মীর একটা বিতর্কিত অঞ্চল। কিন্তু যখন আমেরিকার রাষ্ট্রদূত ভারতের মাটিতে দাঁড়িয়ে কাশ্মীরকে ভারতের অংশ বলে স্বীকৃতি দিচ্ছেন, তখন পাকিস্তানের সেই পুরনো ঝুটা ন্যারেটিভ এক নিমেষে ধ্বংস হয়ে গেল। পাকিস্তান তাদের অফিসে ইউএস চার্জ ডিঅ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানায়, কিন্তু আমেরিকা কোনো পাত্তাই দেয়নি। কারণ ওয়াশিংটন খুব ভালো করেই জানে সাউথ এশিয়ায় শক্তি আর অর্থনীতির কেন্দ্রবিন্দু এখন কেবলই ভারত। পাকিস্তান এখন কেবলই একটি দেউলিয়া রাষ্ট্র, যারা আমেরিকার কাছে এসে শুধু ঋণের ভিক্ষা চায়। আজ আসিম মুনির কেন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন? কারণ পাকিস্তানের ভেতরে আজ যে আগুন জ্বলছে সেটা নেভানোর ক্ষমতা তাদের সেনাবাহিনীর নেই। প্রথমত, পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকের অবস্থান এখন হাতের বাইরে চলে গেছে। সেখানে সাধারণ মানুষ এখন পাক সেনাবাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। গড়ে উঠেছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এই জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি পাকিস্তান সরকারের বিদ্যুৎ বিল, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি আর পাকিস্তানি সেনার অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে। তারা পরিষ্কার বলে দিচ্ছে তারা আর পাকিস্তানের অংশ হয়ে থাকতে চায় না। দ্বিতীয়ত, বালুচিস্তান ইতিমধ্যেই পাকিস্তানের হাত থেকে কার্যত স্বাধীন হয়ে গেছে। বালুচ লিবারেশন আর্মি প্রতিদিন পাকিস্তানি সৈন্যদের উপর হামলা চালাচ্ছে। সেখানে চীনা প্রজেক্ট বা সিপিইসির কাজ সম্পূর্ণ বন্ধ। তৃতীয়ত, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলে বসেও সেনাপ্রধান আসিম মুনির এবং বর্তমান শাহবাজ শরীফ সরকারের ভিত নাড়িয়ে দিচ্ছেন। পাকিস্তানের জনগণ এখন নিজের দেশের সেনাবাহিনীর উপর থেকে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যখন নিজের দেশের ভেতরে এই চরম বিদ্রোহ সামলাতে ব্যর্থ হচ্ছেন, তখন তিনি জনগণের চোখ ঘোরাতে ভারতের সঙ্গে এই ড্রামা তৈরি করার চেষ্টা করছেন। তিনি ভাবছেন ভারতের সঙ্গে একটু সীমান্ত উত্তেজনা দেখালেই হয়তো পাকিস্তানের মানুষ ভেতরের সমস্ত সমস্যা ভুলে আবার সেনাবাহিনীর পেছনে এসে দাঁড়াবে। কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা মন্ত্রক পাকিস্তানের এই পুরনো চাল আগেই ধরে ফেলেছেন। ভারতের হাতে এখন এমন এক ট্রাম্প কার্ড রয়েছে যা পাকিস্তানকে এক ফোঁটা রক্ত না ঝরিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। আর সেটা হলো সিন্ধু জলচুক্তি বা ইন্ডিয়ান ইন্ডাস ওয়াটার ট্রিটি। গত বছর এপ্রিল মাস থেকে ভারত আনুষ্ঠানিকভাবে সিন্ধু জলচুক্তি স্থগিত বা ফ্রিজ করে রেখেছে। 65 বছর ধরে ভারত যে নদীর জল দয়া করে পাকিস্তানকে ব্যবহার করতে দিয়েছিল, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন এই চুক্তির আর কোনো দিনই পূর্বের অবস্থায় ফিরবে না। পাকিস্তান ভাবত যে ভারতে আতঙ্কবাদী হামলা চালালেও জল তারা পেতেই থাকবে, কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে রক্তের নদী আর জলের ধারা কখনো একসাথে বইতে পারে না। ভারত ইতিমধ্যেই বেশ কিছু খাল এবং ড্যামের সাহায্যে জল অন্যদিকে ডাইভার্ট করা শুরু করেছে। এর ফলে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধ প্রদেশের কৃষিকাজ সম্পূর্ণ ঠেকে গেছে। অনাবৃষ্টি আর জলের অভাবে পাকিস্তানে খাবারের হাহাকার তৈরি হচ্ছে। খাবার ও চাষবাসের জন্য তাদের আজ আইএমএফের দরজায় ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে হচ্ছে। পাকিস্তান এই ইস্যু নিয়ে আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনে গিয়েছিল, কিন্তু ভারত সরাসরি জানিয়ে দিয়েছে যে আদালত বেআইনিভাবে গঠিত হয়েছে ভারত সেখানে কোনো অংশগ্রহণই করবে না। ভারত এখন পাকিস্তানকে সম্পূর্ণ অর্থনৈতিক এবং প্রাকৃতিক চাপে ফেলে শুকিয়ে মারার নীতি গ্রহণ করেছে। এটাই হলো ভারতের আসল লিভারেজ। এখন প্রশ্ন উঠতে পারে, আমাদের দেশের কিছু মিডিয়া যে বারবার দাবি করছে যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাবে, এর সত্যতা কতটা? আসলে এটা কোনো যুদ্ধ নয়, এটা হলো একটা পিওর গেম অফ থিয়েটার। লাইন অফ কন্ট্রোলের দিকে নজর দিন। 2019 সালে পুলওয়ামা হামলার পর প্রায় 1.5 বছর ধরে সীমান্তে প্রতিদিন গোলাগুলি চলত, কিন্তু ভারত যখনই পাকিস্তানের ওপর বালাকোট এয়ার স্ট্রাইক করলো এবং পরবর্তীতে 2020-2021 সালে পাকিস্তান ভারতের কাছে যুদ্ধবিরতি বা সিজফায়ারের দয়া চাইল, তারপর থেকে কিন্তু এলওসিতে একটুও গুলি চলেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সেনাবাহিনীকে পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন, ওপার থেকে যদি একটা গুলি চলে এপার থেকে যেন মিসাইল যায়। ভারতের এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডের পর পাক সেনা সীমান্তে শান্ত রাখতে বাধ্য হয়েছে। আজ পাকিস্তানের ডিজিএমও কিন্তু ভারতকে কোনো হুমকি দিচ্ছে না। পাকিস্তানের সেনাপ্রধান বা তাদের বড় জেনারেলরা কোনো সামরিক মহড়া দিচ্ছেন না। যেটুকু বয়ান আসছে তা আসছে তাদের বিদেশ মন্ত্রক থেকে। তার মানেটা কি? তার মানে হলো সীমান্ত সম্পূর্ণ শান্ত, কিন্তু বাইরে ড্রামা চলছে। সম্প্রতি খবর এসেছে যে চীন ও তুরস্ক থেকে প্রায় 60টিরও বেশি সামরিক কার্গো বিমান পাকিস্তানে ল্যান্ড করেছে। অনেকে ভেবেছেন পাকিস্তান নাকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে,
কিন্তু সত্যিটা হলো পাকিস্তান গত 10 বছর ধরে চীন থেকে যেসব সস্তা সামরিক খেলনা বা উইপেন কিনেছিল সেগুলো ভারতের টেকনোলজির সামনে অকেজো প্রমাণিত হয়েছে। চীন এখন কেবল পাকিস্তানকে মহাকাশে একটা লুনার রোভার বা রোবট পাঠানোর নাটক করে সান্ত্বনা দিচ্ছে, যেন তারা নিজেদের দেশের জনগণকে বোকা বানাতে বলতে পারে আমরা চাঁদে পৌঁছে গেছি। কিন্তু বাস্তবটা কি? সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রায় 55,000 পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা পাকিস্তানের সরকারের কাছে আবেদন করছে যেন সাধারণ পাকিস্তানিরা বাইরে গিয়ে ভিক্ষা না করে, কারণ তাদের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর আসিম মুনির বাইরে গেলে আন্তর্জাতিক ফান্ড পাচ্ছেন না। এই হলো আজকের পাকিস্তানের নগ্ন বাস্তবতা। অতএব স্পষ্ট বুঝে নিন, নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনের বাইরে ব্যারিকেড ভাঙাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি ছিল ভারত সরকারের তরফ থেকে পাকিস্তানকে দেওয়া একটা চরম বার্তা। আমরা কেবল তোমাদের ব্যারিকেড নয়, তোমাদের সমস্ত জঘন্য চাল চুরমার করে দেব। ভারত আজ ডিপ্লোম্যাটিক্যালি, ইকোনমিক্যালি এবং মিলিটারি 3 দিক থেকেই পাকিস্তানকে কোণঠাসা করে ফেলেছে। পাকিস্তানের ভেতরে আগুন জ্বলছে, আর ভারতের মোদী সরকার অত্যন্ত শান্তভাবে সেই আগুনের তীব্রতা পর্যবেক্ষণ করছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আজ ভালো করেই বুঝে গেছেন যে ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের ধ্বংস ডেকে আনা। আপনাদের কি মনে হয়, ভারত কি এখনই পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে সম্পূর্ণ নিজেদের দখলে নেওয়া উচিত, নাকি জল বন্ধ করে পাকিস্তানকে অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে? নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।